প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার। পর্ব ৫৩। মৌ হেলে দুলে কলেজ চত্বরে হাঁটছিল। হঠাৎই তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু মিষ্টি হাসি ফুটে উঠল। সে চারদিকে ফিরে তাকালো। সবাই যার যার মতো আড্ডা ও গল্পে ভীষণ বিজি। সে এই সুযোগে দ্রুত করে দৌড়ে উজানের কেবিনের দিকে হাঁটা দিল। অবশ্য প্রথম দিকে উজানের কাছে যাওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না তার। কিন্তু মেহের যেহেতু মাঠের এক কোণে বসে ইফাতের সাথে ফোনে প্রেমালাপে ব্যস্ত, তাই সেখানে তৃতীয় ব্যক্তি হয়ে ফালতু প্যানানি শোনার বিন্দুমাত্র ধৈর্য মৌয়ের ছিল না। ভেবেছিল একা একা পুরো কলেজ চত্বর ঘুরে বেড়াবে, কিন্তু পরক্ষণেই প্রফেসরের মুখটার কথা মনে পড়তেই মৌয়ের মনটা আনন্দে যেন নেচে উঠল। সে ধীর গতিতে কেবিনের দিকে এগিয়ে চলল। তারপর হুট করেই কোনো নক না করে স্বভাবসুলভ ভঙ্গিতে উজানের কেবিনের দরজার লক খুলে ভেতরে ঢুকে পড়ল মৌ। কিন্তু ভেতরে ঢুকে চোখের সামনে যা দেখালো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শিরিন দুই হাতে শক্ত করে উজানকে জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশে আছে। দৃশ্যটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে মৌয়ের পায়ের নিচ থেকে যেন সমস্ত শক্ত মাটি সরে গেল। চোখ দুটো বিষাদ আর রাগে ছানাবড়া হয়ে উঠল। উজানও ঠিক সেই মুহূর্তে দরজার দিকে তাকিয়ে মৌকে দেখে ভীষণভাবে চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত জোর দিয়ে হাত ছাড়িয়ে শিরিনকে নিজের থেকে সরাতে চাইল, কিন্তু এতটাই শক্ত করে চেপে ধরা পারল না। উজান এক চরম অসহায় ও পরাধীন মতো দৃষ্টি নিয়ে মৌয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। ভেবেছিল হয়তো মৌ মতো তাকে ভুল বুঝে এক বুক অভিমান নিয়ে চলে যাবে, কিন্তু উজান কে সম্পর্ক অবাক করে দিয়ে মৌ এক সেকেন্ডের জন্য ভুল বুঝল না, বরং সে ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে এক হেক্সা টানে শিরিনের মাথার চুল মুঠো করে ধরল এবং তীব্র শক্তিতে টান মেরে উজান থেকে দূরে সরিয়ে ঝেঁকে ফেলে দিল। ম্যাম বলে যতটুকু শ্রদ্ধা বা সম্মান এতদিন মনোবলে অবশিষ্ট ছিল, এই নোংরা দৃশ্য দেখে শিরিনের প্রতি তার মনে আর কেবল তীব্র ঘৃণা ছাড়া কিছুই রইল না। মৌ কোনো কথা না ভেবে তড়িৎ গতিতে উজানের রিভিশন টেবিল থেকে একটা শক্ত বল পেন নিজের মুঠোয় তুলে নিয়ে তেড়ে গেল শিরিনের দিকে। মাঝপথে উজান ভয় পেয়ে তড়িঘড়ি মৌয়ের হাতটা চেপে ধরতেই মৌ নিজের সেই জ্বলন্ত রক্তচক্ষু বিষাক্ত দৃষ্টি দিয়ে স্বামীর চোখের দিকে তাকালো। তার সেই চাহনি দেখে স্বয়ং সিআইডি অফিসার উজান চৌধুরীও ঢোক গিলে থমকে গেল। পরের মুহূর্তে উজান একদম সুবোধ বালকের মতো আলতো করে মৌয়ের নরম হাতটা ছেড়ে দিয়ে খুব নিচু স্বরে বিড়বিড় করল, আই এম রিয়েলি সরি জান, কন্টিনিউ প্লিজ। মৌ আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। সে ততক্ষণে নিজের বা হাত দিয়ে শিরিনের মুখটা এমন শক্ত করে চেপে ধরল যে কোনো আওয়াজ বের করার সুযোগই থাকল না। আর অন্য হাতে ধরা সেই শক্ত কমলটা দিয়ে কোনো দয়া মায়া ছাড়া সজোরে আছড়ে আঘাত বসালো শিরিনের উন্মুক্ত পেটে। মুখটা এত শক্ত করে চেপে ধরা থাকায় শিরিন যন্ত্রণায় কুঁকড়ে উঠেও একটা চিৎকার পর্যন্ত দিতে পারল না। তার ভয়ালো রক্তশূন্য ফ্যাকাশে মুখটা দেখে মৌ নিজেই ঠোঁট বাঁকিয়ে এক পৈশাচিক বিষাক্ত হাসি হাসল। খানিক বাদে শিরিনকে ছেড়ে দিতেই সে হাত দিয়ে পেটের জায়গাটা চেপে ধরে ন্যাকা কাঁপা স্বরে কেঁদে উঠে উজানকে বলতে লাগলো, উ উ উ উজান, তোমার এই রাক্ষসী বউ আমাকে তোমার চোখের সামনে এভাবে আঘাত করলো, আর তুমি সাইলেন্ট থেকে কিছু বলছো না। এই রক্তচোষা ডাইনি মেয়ের সাথে তুমি
কি করে এক ছাদে থাকছ উজান? কথাটা বলেই শিরিন এক প্রকার ভীতি জড়ানো আবেগে আবার উজানের দিকে এক পা এগোতে চাইল, কিন্তু ততক্ষণে মৌ এক ধাক্কায় তাকে মেঝেতে আছাড় মেরে ফেলে দিল। সেই সঙ্গে নিচু স্বরে হুঙ্কার তুলল, আমার ভাতার সাথে কিভাবে থাকবে সেটা কি তোকে আলাদা করে ব্যাখ্যা দিতে হবে? শাকসুন্নি 12 ঘাটের পানি খেয়েও তোর শখ মেটেনি? আর তোকে যদি এখানে আমি পিটিয়ে ছাতু বানিয়ে চামড়া গুটিয়ে ফেলে দিই, তবুও আমার প্রফেসর সাহেব তোকে বাঁচাতে একটা টু শব্দও করবে না, কারণ আই অ্যাম হিজ অনলি অ্যান্ড প্রিয় অফিসিয়াল ওয়াইফ। আচ্ছা, তো কি বিন্দুমাত্র লজ্জা বলতে কিছু নেই? একজন কলেজের দায়িত্বশীল শিক্ষিকা হয়েছিস, অথচ শরীরের অর্ধেকাংশ লগ্ন করে এভাবে পাতলা শাড়ি পরে ভার্সিটিতে আসিস। একটুকু লজ্জা করে না তোর এত বেহায়াপনা করতে? শিরিন মেঝেতে বসে নিজেকে সামলে নিয়ে চিৎকার করে উঠল, মৌ, জাস্ট শাট আপ। ভুলে যেও না আমি তোমার টিচার হই। রাখো তোর 13 বালের টিচার। এতই যদি টিচার হওয়ার শখ, তবে নিজের স্টুডেন্টের হাজব্যান্ডকে নিয়ে ক্যাবিনে কেন টানাটানি করিস? যদি প্রফেসর সাহেব তোকে একটুও পাত্তা দিত তবে না হয় মেনে নিতাম, কিন্তু আমার বর তো তোকে কুকুরের মতোই দেখতে পারে না। তবুও তুই পেছনে কেন এভাবে নির্লজ্জের মতো আঠার মতো লেগে থাকিস? মৌ, জাস্ট 5। আমি 5 পর্যন্ত কাউন্ট করব। এর মাঝে যদি তোকে আমার চোখের সামনে দেখি, তবে আজকে তোর খবর আছে। 1 2 3। ঠিক সেই মুহূর্তে উজান একটু নিচু হয়ে মেঝেতে বসে থাকা আতঙ্কিত শিরিনের কানের কাছে ফিসফিসিয়ে রুদ্রস্বর সতর্ক বার্তা আওড়ালো, শাকচুন্নি, নিজের প্রাণটা বাঁচাতে চাইলে এই মুহূর্তে চোখের সামনে থেকে দূর হ, নয়তো এই বাঘিনী আজ তোর মাথার একটা চুলও রাখবে না। আমি কিন্তু ঠেকাবো না। ভয়ে আর পেটের যন্ত্রণায় শিরিন আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করার সাহস পেল না। কোনো মতে শাড়ি সামলে খুঁড়িয়ে খুব দ্রুত কেবিন থেকে দৌড়ে বেরিয়ে পালিয়ে গেল। শিরিন কেবিন থেকে পালিয়ে যেতেই মৌ গটগট করে এগিয়ে গিয়ে ভেতর থেকে দরজাটা লক করে আটকে দিল। তারপর ধূপধাপ চওড়া পা ফেলে এসে উজানকে তার রিভলভিং চেয়ারে বসিয়ে দিল আর নিজে সোজা গিয়ে উজানের কোলে চেপে বসল। উজান এতে বিন্দুমাত্র অবাক হলো না, কিন্তু মৌ হঠাৎই খুব আদুরে ভঙ্গিতে উজানের চওড়া গলায় নিজের 2 হাত পেঁচিয়ে ধরল এবং মুখটা উজানের শক্ত বুকের খাঁজে গুজে দিল। উজান অতি মমতায় মৌয়ের পিঠে হাত বুলাতে বুলাতে মৃদু ও শান্ত স্বরে শোধালো, খুব কষ্ট হচ্ছে জান? কেন কষ্ট হতে যাবে? মৌ উজানের শক্ত বুকে নিজের নাকটা ঘষতে ঘষতেই উত্তর দিল, এই যে শিরিনকে এভাবে আমার এত কাছাকাছি জড়িয়ে ধরে থাকতে দেখলে কষ্ট তো তখন হতো যদি এতে আপনার নিজের সামান্যতম ছাই বা সম্মতি থাকতো। আপনার তো কোনো দোষ ছিল না, তবে অহেতুক কষ্ট পেয়ে নিজের মন খারাপ করব কেন? আচ্ছা শুনছেন? বলো। কি বলবো? তুমি তো কিছু একটা বলতে চাইলে এখন। উজান ভুরু উচালো, এখন আর কিছু বলতে ইচ্ছে করছে না আমায়। উজান আর কথা বাড়ালো না, চুপচাপ মৌয়ের ঘন চুলগুলোর মাঝে আঙ্গুল চালিয়ে দিতে লাগলো। আর মৌ আনমনে উজানের শার্টের উপরের 2টো বোতাম খুলছে আবার লাগাচ্ছে। বউয়ের এই পাগলামি দেখে উজান তার কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটের কোণে এক মারাত্মক দুষ্টু হাসি ফুটিয়ে ফিসফিস করে প্রশ্ন ছুড়ল, জান কাঁদতে চাও? উজানের এই কথাটা কুম্ভকর্ণের প্রলয়ঙ্কারী ডাকের মতো
মৌয়ের কানে গিয়ে বাজল। প্রথম 1-2 সেকেন্ড কথাটার গভীর অর্থ বুঝতে না পারলেও পরক্ষণেই সংকেতটা মাথায় ঢুকতেই মৌ চরম লজ্জায় ও রাগে উজানের উন্মুক্ত ফর্সা বুকে সজোরে একটা কামড় বসালো। উজান যন্ত্রণার ভান করে হালকা কাঁকড়ে উঠে চেঁচিয়ে উঠল, আউস! বউ লাগলো তো, একটু আদর করো। মৌ ফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে সে কাঁদবে নাকি হাসবে তা একেবারেই বুঝে উঠতে পারছে না। লোকটা যে এত বেহায়া হতে পারে তা আগে জানা ছিল না। অথচ একটা সময় কতই না খিটখিটে বদরাগী প্রফেসর ছিল সে। মৌকে এভাবে নিস্তব্ধ হয়ে চুপ করে থাকতে দেখে উজান আদুরে ভঙ্গিতে ডেকে উঠল, কি হলো জান, আদর করবে না? প্রফেসর সাহেব, আমার কিন্তু এবার সত্যি সত্যি রাগ হচ্ছে। আপনাকে নিয়ে টেনশনে আমার বুক ফেটে যাচ্ছে। আর আপনি এখনও মুচকি মুচকি হাসছেন। কলেজের যেদিকেই তাকায় সেদিকেই সব ডাইনি আপনার দিকে চিল শকুনের মতো লোভী চোখে তাকিয়ে থাকে। দুনিয়াতে কি আর কোনো পুরুষ মানুষ অবশিষ্ট নেই বলুন তো? সবাই শুধু আমার পুরুষের দিকেই কেন নজর দিতে হবে? উজান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে এক ভুরু উচালো। পিচ্চি জেলাসি ফিল করছে। মৌ উজানের চোখের একদম গহীনে চোখ রেখে থমথমে কণ্ঠে বলে উঠল, আপনি এমন কেন বলুন তো? কেন বুঝতে পারেন না যে আপনাকে অন্য কারো এত কাছাকাছি দেখলে আমার বুকের ভেতর কেমন কষ্ট হয়? উজান ততক্ষণে পরম ভালোবাসার মৌয়ের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বরফ শীতল গলায় বলল, তাহলে এক কাজ করি জান, আমি এই প্রফেসর জবটা ছেড়ে দেই। আমার ওয়াইফ এত কষ্ট পাবে আর এটা আমি কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না। মৌ ফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। মানুষটা তাকে কতটা অসম্ভব ভালোবাসে তা তার জানা ছিল। তাই বলে এতটুকু একটা বিষয়ের জন্য নিজের স্বপ্নের পেশা ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যাবে? মৌ আবারও উজানের চওড়া গলায় 2 হাত শক্ত করে পেঁচিয়ে ধরল। তার কণ্ঠ থেকে অদ্ভুত এক ভালোবাসার মিষ্টি সুর ভেসে এলো, প্রফেসর সাহেব, আপনি এত ভালো কেন বলুন তো? আপনি জানেন, আপনার এমন প্রতিটি কথার বারবার নতুন করে মুগ্ধ হয়ে যাই আমি। আপনাকে আপনার ভালো লাগার প্রফেশন ছেড়ে দিতে হবে না। শুধু আমাদের ওই ক্লাসে এসে পড়া নেওয়া বন্ধ করে দিন, তাহলেই চলবে। আর ওই ডাইনিগুলোর থেকে অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবেন। ব্যাস, আমার আপনার থেকে আর কিছু চাওয়ার নেই। আমি জবটাই ছেড়ে দেব। তাহলে কিন্তু আমিও কাল থেকে কলেজে আসা আর পড়াশোনা করা সব ছেড়ে দেব। যেখানে আমার আপনি থাকবেন না সেখানে এই মৌয়ের কোনো অস্তিত্ব থাকতে পারে না। আচ্ছা শুনুন। উজান স্থির ও শান্ত দৃষ্টিতে বউয়ের মুখের দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে মৃদু এক ফালি হাসি ফুটিয়ে বলল, বলো জান, আমাকে এখন একটু বাসায় ফেরার ব্যবস্থা করে দিতে পারবেন প্লিজ? কেমন যেন মাথা ঘুরছে, শরীরটাও একদম ভালো লাগছে না আমায়। কথাগুলো শোনা মাত্রই উজান আতঙ্কে উঠল। মৌয়ের সহ্য শক্তি কতটা বেশি তা উজান খুব ভালো করেই জানে। যতই কষ্ট বা অসুবিধা হোক না কেন সে সহজে নিজের শরীর খারাপের কথা মুখ ফুটে কারো কাছে প্রকাশ করে না। আজ যখন নিজে থেকে বলেছে তার মানে শরীরটা সত্যিই বেশি খারাপ লাগছে। উজান তড়িঘড়ি হয়ে মৌয়ের দুটো গাল নিজের হাতের তালুতে আলতো করে স্পর্শ করল। উদ্বেগে ভরা গলায় শুধালো, ভীষণ খারাপ লাগছে জান? চলো আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। না, হসপিটালে যাব না। বাসায় গিয়ে একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু প্রিন্সিপাল স্যারকে বলুন আমার আর্লি লিভ এর একটা ব্যবস্থা করে দিন। জাস্ট ওয়েট জান।
উজান আর এক মুহূর্ত দেরি না করে নিজের ফোন তুলে প্রিন্সিপাল স্যারকে কল দিয়ে মৌয়ের অসুস্থতার কথা জানিয়ে ছুটির ব্যবস্থা করে দিল। তারপর ফোনটা রেখে পরম ভালোবাসায় মৌয়ের কপালে এক দীর্ঘ ব্যাকুল চুমু এঁকে দিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, চলো আমি নিজেই তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না না, আপনাকে ক্লাস ফেলে যেতে হবে না, আমি নিজেই যেতে পারবো। তাছাড়া ড্রাইভার আঙ্কেল তো বাইরেই আছে। শিওর তো পিচ্চি? উজান এখনও চিন্তিত। একদম শিওর। অতঃপর মৌ ধীরে ধীরে উজানের কোল থেকে নেমে সোজা নিজের ক্লাসে গেল। ক্লাস থেকে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে কক্ষ ত্যাগ করল। উজান দরজার কাছে দাঁড়িয়ে পেছন থেকে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মন বলছিল বউয়ের সাথে এখনই ছুটে যেতে, কিন্তু কলেজের কিছু দায়িত্বের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তা সম্ভব হলো না। মৌ খানিকটা দূর গিয়ে একবার পেছনে ফিরে তাকালো, তারপর মুচকি হাসি উপহার দিয়ে উজানকে আশ্বস্ত করল। দেখতে দেখতে সে কলেজের মেইন গেট পেরিয়ে রোদের আলোয় মিলিয়ে গেল।